আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকরি প্রস্তুতিটা চালিয়ে যাচ্ছেন। যেখান থেকে আমাদের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৪-২৫ এর এক্সক্লুসিভ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে আমাদের আজকের এই মডেল টেস্টে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশেই থাকব। যথারীতি আজকেও কিন্তু আমরা যুক্ত করেছি ইংরেজির প্রশ্নের ব্যাখ্যা সহ এবং গণিতের বাছাইকৃত প্রশ্নের সমাধান দেখাবো আপনাদের। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা চাকরি জীবনে চাকরির পরীক্ষাগুলোতে সফল হন এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? বাংলা কাব্যরীতি অনলি 2 ভাগে বিভক্ত। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে থামতে হবে অনলি 1 সেকেন্ড। তাসের ঘর শব্দের অর্থ কি? তাসের ঘর শব্দের অর্থ ক্ষণস্থায়ী। ঘরের শত্রু বিভীষণে বাগধারাটির অর্থ কি? এ বাগধারাটির অর্থ হবে শত্রু, কিন্তু এক্ষেত্রে ঘরের শত্রু বললে বোঝানো হবে যারা নিজে ঘরে বিবাদ করে বা গৃহ বিবাদ করে। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি সমীচীনের ক্ষেত্রে দুটোই কিন্তু দীর্ঘী হবে, তাহলে ঘ নাম্বার হবে সঠিক উত্তর। নরাধমের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নরাধমের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে নরযুক্ত অধম। নাদ শব্দের অর্থ কি? নাদ মূলত সিংহের ডাককে বোঝায়, এক কথায় প্রকাশ করলে সিংহের ডাককে নাদ বোঝায়, তাহলে সঠিক উত্তর হবে সিংহের ডাক। বিনা পানি কোন সমাস? এটা ব্যাস বাক্য করলে হবে বিনা পানিতে যার, তাহলে এটি হবে শেষে যার থাকার কারণে এটি হচ্ছে বহুব্রীহি সমাস। কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? মিশযুক্ত উক, এটি হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ। জলাশয় শব্দের সমার্থক শব্দ কোনটি? জলাশয় শব্দের সমার্থক শব্দ হবে সরোবর। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? প্রদত্ত অপশনগুলোর মধ্যে অর্কেস্ট্রা এটি জীবনানন্দ দাশের রচনা নয়। কালি ও কলম, কালি ও কলম মূলত এক ধরনের পত্রিকা ছিল এবং অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা ছিল। জাস্টিফিকেশন ফর এর অর্থ হচ্ছে কারো পক্ষ নেওয়া বা সমর্থন করা। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমত্ব শব্দের উৎপত্তি হয়েছে সমর্থ শব্দ থেকে, তাহলে সঠিক উত্তর করব আমরা সমর্থ। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? হাতি রস্বইকার এবং দীর্ঘইকার দিয়ে রয়েছে এবং দাদি রয়েছে রস্বইকার দীর্ঘইকার এবং জাতি রয়েছে, তাহলে এখানে হাতি এবং দাদি দুটোই কিন্তু রস্বইকার দীর্ঘইকার দুটো দিয়েই শুদ্ধ, সেক্ষেত্রে ক এবং খ উভয়ই হবে সঠিক উত্তর। কবিরাজ এর স্ত্রীবাচক শব্দ কোনটি? কবিরাজের স্ত্রীবাচক শব্দ কোনটি? এটি আপনাদের জন্য ছোট্ট একটা HW থাকবে। আশা করছি আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান উত্তরটুকু জানিয়ে দেবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ভিডিওতে কমেন্ট করেছিলেন বদিউজ্জামান ঠাকুরগাঁও থেকে, তাকরিমা ময়মনসিংহ থেকে, দীপ্তি ঘোষ লিখেছেন চাঁদপুর থেকে, এছাড়া বগুড়া থেকে রয়েছে সাথী আক্তার, মিনহাজুল আবেদিন, আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম থেকে রয়েছেন সুমি, রহিম আলামিন এবং মিনহাজুল, এছাড়াও পাবনা থেকে রয়েছে বাবু মোল্লা, রাজশাহী থেকে শহীদুল ইসলাম, আবুল বাশার রয়েছেন রাজশাহীর গোদাগাড়ি থেকে, জয়নুল আবেদিন রয়েছেন বরিশাল থেকে, MD সাজিদ লিখেছেন স্যার আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আমার নামটা আগামীকালের ভিডিওতে বলবেন। সাজিদ, আপনার নামটা আমরা বলে দিলাম আজকে। আশা করছি সবাই অনেক সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং নিজের প্রস্তুতিকে আরও বৃদ্ধি করবেন। এছাড়াও আমাদের আরও অনেক অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কাগজের বহুবচন কোনটি? কাগজের বহুবচন কোনটি? এটি অনেকে বলে কাগজাত, অনেকে বলে কাগজগুলো, তবে আপনাদের এখানে একটু ব্যাখ্যা বুঝিয়ে রাখি যে সঠিক উত্তরটি হবে কাগজগুলো, যেহেতু এটা অপ্রাণীবাচক শব্দ। কাগজাত কি? কাগজের তৈরি কোনো জিনিসকে তখন বলা হবে কাগজাত, যেমন ফুলের তৈরি যদি হয় সেটাকে বলা হয় ফুলেল, র কিন্তু না, ল ব্যবহার, ফুলেল। একইভাবে এখানে আর ফুলের বহুবচন তখন কি হবে? ফুলগুলো, এরকম কথা। এরপরে ধৃ শব্দের অর্থ কি? ধৃ শব্দের অর্থ ধারণ করা। অবিবাহিত জ্যৈষ্ঠের
বর্তমানে কনিষ্ঠের বিয়েকে অর্থাৎ অবিবাহিত বড় ভাইয়ের উপস্থিতিতে ছোট ভাইয়ের বিয়েকে বলা হয় পরিবেদন। সতী ময়না লর্ড চন্দ্রানী এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে দৌলত কাজী। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? আমাদের গত পরশু দিনের যে মডেল টেস্ট সেটাকে যুক্ত করা হয়েছিল, তবে একটু ভিন্নভাবে। সঠিক উত্তর হবে অদ্বৈতমল্ল বর্মণের একটি উপন্যাস। চাচা কাহিনী গ্রন্থের লেখককে? চাচা কাহিনী এই গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। এর পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেখানে হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি? অপশনগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক যেই গ্রন্থটি বা উপন্যাস রয়েছে তা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? দৃঢ় সংকল্প অর্থ যে বাগধারার মধ্যে রয়েছে তা হচ্ছে এক কথার মানুষ। গাছে এখনো ফল ধরেনি ইংরেজি অংশের শুরুতেই এই প্রশ্নটি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, ঠিক এই মুহূর্তে আপনাদের জন্য একটু জানিয়ে রাখি 19তম শিক্ষক নিবন্ধনকে কিন্তু কেন্দ্র করে আপনাদের জন্য স্পেশাল এবং এক্সক্লুসিভ প্রশ্নযুক্ত একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে শুধু আপনাদের প্রস্তুতি একটু সহায়তা করার জন্য। আপনারা চাইলে পিডিএফ নিতে পারেন অথবা প্রিন্ট কপি শিট নিতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, এছাড়াও স্লাইডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে যোগাযোগ করে পিডিএফ বা প্রিন্ট কপি শিটটি খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারবেন। গাছে এখনো ফল ধরেনি এর ট্রান্সলেশন যদি আমরা করতে যাই তাহলে হবে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন, এখানে কথা হচ্ছে মানুষ একা বসবাস করতে পারে না, তাহলে এখানে নো ম্যান ক্যান লিভ অ্যালোন এই কথাটা হবে সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে যে ম্যান হ্যাজ নো স্কেপ ড্যাশ ডেথ, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মানুষ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারে না, তাহলে এখানে হবে স্কেপ ফ্রম ডেথ। ওয়াক ফাস্ট লেস্ট দ্য ট্রেন মিস, এই প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে আসে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, তখন কিন্তু আমরা অ্যান্সার করি কি ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আর এখানে অ্যান্সারটা হবে ওয়াক ফাস্ট লেস্ট দ্য ট্রেন শুড বি মিসড, তাহলে এখানে শুড বি মিসড হবে সঠিক উত্তর। এর পরবর্তীতে আমাদের রয়েছে দ্য ব্যানিশ মেন্স, ব্যানিশ শব্দের অর্থ নির্বাসিত বা নির্বাসন, তাহলে এর মিনিং বা সিনোনিম হবে এক্সাইল, যার অর্থ নির্বাসিত। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রায়র টু? প্রায়র টু বলতে এর আগে বা ইতিপূর্বে বোঝানো হয় থাকে, যার মিনিং যদি আমরা করি তাহলে হবে বিফোর। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, তাহলে এখানে হবে হি অ্যান্ড আই আর ওয়েল। এর পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে দ্য অ্যান্টেনার অফ দ্য ওয়ার্ড লিবার্টি। লিবার্টি শব্দের অর্থ আমরা জানি যে স্বাধীনতা, তাহলে এর বিপরীতটা হবে কি স্বাধীনতা ছাড়া বা পরাধীনতা, বন্দি, তাহলে এখানে বন্ডেজটা আমরা সঠিক উত্তর করব। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি, ইকোনমি এর ভার্ব ফর্ম কোনটি হবে? তাহলে ইকোনমির ভার্ব ফর্ম হবে ইকোনোমাইজ। এ মিথ ইজ, মিথ বলতে পৌরাণিক কাহিনী বোঝানো হয় থাকে, তাহলে এখানে হবে এ লেজেন্ড, যেটা পৌরাণিক কাহিনীকে নির্দেশ করে। রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ ড্যাশ ফেইল ইন দ্য এক্সামিনেশন, কিছুক্ষণ আগে আমরা যেটা করেছিলাম, তাহলে লেস্ট এর পরে আমরা কি ব্যবহার করব? শুড, তাহলে রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন। জেরি ওয়াজ অনলি 4 years old, নেগেটিভ করতে হবে অনলি অ্যালোন থাকলে, এখানে নেগেটিভ করতে হলে নট মোর দ্যান বা নট লেস দ্যান করতে হয় যদি সেটা কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে এখানে সংখ্যা রয়েছে, তাহলে জেরি ওয়াজ নট মোর দ্যান 4 years old, এটি হবে সঠিক উত্তর। হি ইজ প্রাউড অফ হিজ ড্যাশ, তাহলে এখানে আমরা ব্যাড ব্লাড, ব্লু ব্লাড, ব্রকেন রেড যদি থাকে, যেহেতু ব্লু ব্লাড রয়েছে বা পারিবারিক আভিজাত্য বা উচ্চ বংশে জন্ম, এই কথাটাই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। দ্য হোটেল ইজ অন স্মল আইল্যান্ড ড্যাশ দ্য মিডল অফ দ্য লেক, তাহলে মিডল মানে মাঝে থাকবে, তাহলে দ্য হোটেল এই হোটেলটি একটা ছোট্ট দ্বীপের মাঝে অবস্থিত, তাহলে ইন দ্য মিডল অফ দ্য লেক, এখানে ইনটা হবে সঠিক উত্তর।
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডিড দিয়ে শুরু আছে, তাহলে ডিড দে রোট, এখানে ধরো রোট হওয়ার কথা নয়, ডিড দে রাইট বুকস, এটি হবে সঠিক উত্তর। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? তাহলে এখানে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে, তাহলে হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এটি হবে সঠিক উত্তর। কারেক্ট অ্যান্সার আই নিড সাম, তাহলে এখানে অ্যাডভাইস, অবশ্যই সিই ব্যবহার করতে হবে, অ্যাডভাইসেস কোনোভাবেই হবে না, জাস্ট অ্যাডভাইস হবে সিই দ্বারা। অ্যান্টিনিয়াম অফ দ্য ওয়ার্ড কনকর্ড, তাহলে কনকর্ড যদি আমরা এখানে বলি, কনকর্ড মানে কি? সুসম্পর্ক থাকা, এটা আমরা বলতে পারি। আর এর বিপরীত শব্দ যদি বলি তাহলে দ্বন্দ্ব, তাহলে এখানে কনফ্লিক্টটা হবে সঠিক উত্তর। এরপরে আমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ান, চ্যান্সেলর বানান। চ্যান্সেলর বানান আমরা একটুখানি যদি সিলেবল ভাগ করে পড়ি, চান, সেল, অর, এভাবে ব্যবহার করব। CHAN, চান, CELL OR, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। হি হ্যাজ গট ড্যাশ কপস, তাহলে এখানে হবে হি হ্যাজ গট এ কপস। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য লিটারেচার, লিটারেচারের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? এখানে সঠিক উত্তর হবে লিটারেরি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ সাকসেস, সাকসেসের ভার্ব ফর্ম কোনটি? সাকসিড। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের আবারও জানাচ্ছি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের যে সাজেশনের কথা বলা হচ্ছে আমাদের ডেসক্রিপশন থেকে নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান, এই দুইটা জিনিস 48 এবং 49 খুব ভালোভাবে দেখার জন্য আমি অনুরোধ করছি। এখানে বলা আছে যে পেপার ইজ মেড অফ ফ্রম বাই অন, তাহলে এখানে কোনটি সঠিক হবে? তাহলে এখানে সঠিক হবে পেপার ইজ মেড ফ্রম উড। পরবর্তীতে রয়েছে দ্য চেয়ার ইজ মেড, তাহলে এখানে আমরা ফর্ম ব্যবহার হবে না, এখানে মেড অফ উড ব্যবহার হবে। তাহলে এই দুটার পার্থক্য কেন? এখানেও উড থেকে তৈরি হয়েছে এবং দ্বিতীয় যেখানে এখানেও উড থেকেই তৈরি হয়েছে, তাহলে একটাতে ফ্রম আর একটাতে অফ কেন, প্রশ্নটা আসতেই পারে। এখানে বিষয়টা খেয়াল রাখবেন, এখানে উড থেকে যখন পেপার হয়েছে অর্থাৎ কাঠ থেকে যখন কাগজ হয়েছে, তাহলে একটা উপাদান থেকে সম্পূর্ণ ভিন্ন একটা উপাদান তৈরি হয়েছে, এই জন্য এখানে ফ্রম ব্যবহার করা হয়েছে। আর এখানে উড থেকে চেয়ার হয়েছে অর্থাৎ কাঠ থেকে চেয়ার হয়েছে, শুধু আকৃতিগত পরিবর্তন হয়েছে, কাঠ কিন্তু ঠিকই আছে। যখন আকৃতিগত পরিবর্তন হবে এবং মেইন যে জিনিসটা সেটা ঠিক থাকবে, সেটা হবে মেড অফ, আর সম্পূর্ণ ভিন্ন যদি হয় তখন হবে মেড ফ্রম। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকবে। গণিতের শুরুতে আমাদের রয়েছে দুইটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? একটুখানি যুক্তিগত চিন্তা করুন, এই দুটির অনুপাত 4-5, তার মানে নিশ্চয়ই অনুপাতের 5 এটাই বড় সংখ্যা, নিশ্চয়ই হবে। আর 5 থেকে কিভাবে 25 হয়েছে? 5-এর সাথে 5 গুণ করার জন্য, 5-এ 5 25, তাহলে 4-এর সাথে 5 গুণ করেন, 4-5-এ 20, আর 20টাই হবে ছোট সংখ্যা। ক্লিয়ার কথা? ওকে। এরপরে যেটা রয়েছে, একটা নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে কাজটি পূর্বের চেয়ে কত গুণ সময় লাগবে? এখানে আমরা ধরলাম 10 জনে একটা কাজ 2 দিনে করে, তাহলে এখানে যদি আমি 10 জনের জায়গায় 20 দিন নেই, তাহলে আমাদের কাজটি কয় দিনে শেষ হবে? 1 দিনে শেষ হবে, মানে অর্ধেক সময় লাগবে। তাহলে এখানে হাফ গুণটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। 1 মাইল সমান কত কিলোমিটার? মাইল বড়, কিলোমিটার ছোট, সেক্ষেত্রে কিলোমিটারটা আকারে একটুখানি সংখ্যায় বেশি হবে, তাহলে এখানে 1.609 এটা হবে কিলোমিটার। আর যদি বলা থাকতো 1 কিলোমিটার সমান কত মাইল, তখন হতো কিন্তু 562 বা 61। দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু 36, 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে 36, 6 লসাগু গসাগু রয়েছে, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এখানে আমাদের 36 গুণন 6, অর্থাৎ গসাগু লসাগু গুণ করব, ভাগ একটি সংখ্যা কত আছে? 12, 12 দিয়ে 36কে কাটলে কত হবে? 3, 3, 6, 18, 18টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? তাহলে এখানে আমাদের সংখ্যাদের গড় কত হবে? 70 হবে, কারণ
তাহলে আমরা জানি এই দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত সেটাও তো আমাদের জানতে হবে। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যাটা হবে কত? 79, এটা আমরা জানি। আর সবচেয়ে ছোট হবে 61। তাহলে এখানে আমরা যদি 79 এবং 61, তাহলে এখানে 0, 7 6 13 আর 1 14, তাহলে 140কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 70 হবে। তাহলে 70টাই হবে আমাদের সঠিক উত্তর। 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাতে, আচ্ছা মিশ্রণ অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে? একটা জিনিস খেয়াল রাখবেন, আগের অনুপাত ছিল 7:3, পরের অনুপাত হয়েছে 3:7, অর্থাৎ ব্যস্ত আনুপাতিক হয়েছে। তাহলে ব্যস্ত অনুপাত যখন হবে তখন সবচেয়ে সহজ যে নিয়মটা আছে, মোট উপাদানের সংখ্যা কত বা পরিমাণ কত, 60 গুণন, যেহেতু দুটা ব্যস্ত আনুপাতিক অনুপাতের পার্থক্য করতে হবে। তাহলে এখানে অনুপাতের পার্থক্য কত? 4। আরেকটা বিষয় প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে অনুপাতের ছোট সংখ্যা। তাহলে তিনটা জিনিস আমাদের প্রয়োজন। তাহলে 60 গুণন অনুপাতের পার্থক্য ভাগ অনুপাতের ছোট সংখ্যা, 3-20 60, 4-20 80, তার মানে 80 লিটার মিশালেই আমাদের পরিবর্তিত অনুপাত হবে 3:7। টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু 12 টাকায় দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অবশ্যই এখানে আমাদের লাভ ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনে যাই। তাহলে এখানে আমরা যে চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে যখন বলি যে 10 15 যেটাই থাকবে 1-এর 10 1-এর 15 করে নেব, সেম একই কাজ আমরা করব যে 1-এর 10 এবং 1-এর 15। তাহলে 1-এর 10 যোগ 1-এর 15, তাহলে এখানে একটা এখানে একটা, আমরা একটা লিচুর দাম বের করব। তাহলে 10 আর 15 লসাগু কত হবে? 30। তাহলে 3 যোগ 2, তাহলে 5-এর 30 বা 1-এর 6। এই যে এখানে এটা কয়টা লিচুর দাম বের হলো? 2টা। 1-এর 10 1-এর 15 মানে 2টি লিচুর দাম বের হলো। এখন কথা হলো আমরা বিক্রয় করছি কত টাকা করে? 12টি করে। তাহলে এখানে আমাদের কি বলা ছিল যে সবগুলো লিচু টাকায় 12টি দরে বিক্রয় করতে হবে। তার মানে 12টি লিচুর বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। তাহলে 12টির দাম 1 টাকা, একটির দাম 1-এর 12 নিশ্চয়, তাহলে দুটির দাম কত? তাহলে এখন আমাদের 2কে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1-এর 6। তাহলে এখানেও আমরা বিক্রয় করছি দুইটার দাম 1-এর 6 টাকা, ক্রয় করছি দুইটার দাম 1-এর 6 টাকা, তাহলে দুটার দামই সমান, সুতরাং লাভ ক্ষতি কোনো কিছুই হবে না। এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10-এর গসাগু কত? গসাগু বের করাটা সহজ, তবে লসাগু বের করতে একটু লং প্রসেস। এখানে এক্স প্লাস 5, এক্স যদি কমন নেই এক্স প্লাস 5 পাবো। এখানে এক্স স্কোয়ার মাইনাস 25 আছে, এটাকে 5 স্কোয়ার করলে এক্স প্লাস 5 পাবো, এক্স মাইনাস 5 পাবো। তাহলে আমরা প্রথম দুটাতেই কিন্তু এক্স প্লাস 5 পেয়ে গেছি। যেহেতু আমাদের অপশনগুলোতে 1 নাই, সেহেতু আমাদের এক্স প্লাস 5 এখানেও পাওয়া যাবে। যদিও 7 রয়েছে, 5 2 7, 5 2 10, সুতরাং এক্স প্লাস 5টাই হবে সঠিক উত্তর। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:3, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল চাইলে খুব সহজে টেকনিক অ্যাপ্লাই করবেন, দুটোকে স্কোয়ার করবেন, 5 স্কোয়ার 3 স্কোয়ার, তার মানে 25:9 হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 9 স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ একটা রাশি হবে? তাহলে পূর্ণবর্গ রাশি বলতে আমরা কি বুঝি? a প্লাস বি টোটাল স্কোয়ার অথবা এ মাইনাস বি টোটাল স্কোয়ার অথবা এ প্লাস বি প্লাস সি টোটাল স্কোয়ার, মানে এটা পূর্ণবর্গ বোঝানো হয়। তাহলে আমাদের অঙ্কে আছে কি? 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। তাহলে আমরা এই দুটার যে কোনো একটা ফরম্যাটে আমরা নিয়ে যাব। তাহলে এখানে 3x টোটাল স্কোয়ার প্লাস 4y টোটাল স্কোয়ার করলাম। তাহলে এখানে আমরা কি পেলাম? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম। তাহলে আমাদের ফরম্যাটে ফেলার জন্য এখন লাগবে 2ab। তাহলে সূত্রে 2 নিলাম, এখান থেকে a নিলাম 3x, b নিলাম 4y। তাহলে অতিরিক্ত আমরা এখানে কি করলাম? 3 দুগুণে 6, 4 6, 24xy নিলাম। তাহলে এই যে অতিরিক্ত 24xy নেওয়ার ফলে এটি কিন্তু a প্লাস বি টোটাল স্কোয়ার এর ফর্মুলায় পড়েছে, অর্থাৎ পূর্ণবর্গ হয়েছে। তাহলে আমাদের 24xyটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে গ নাম্বার 24xy সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে। সামন্তরিকের কর্ণদ্বয় যখনই সমান হবে তখন সেটি আর সামন্তরিক থাকবে না, তখন সেটি কি হয়ে যাবে? আয়ত হয়ে যাবে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, যা এর দৈর্ঘ্য কত? 5 3 8 সেন্টিমিটার। এইটা আপনারা যেভাবে বের করবেন একটু ভালোভাবে বুঝবেন। আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এটা মাঝে প্রথমে আমাদের বলেছে কি 5 সেমি ব্যাসার্ধ, তাহলে নিশ্চয়ই এটি ব্যাসার্ধ হবে। এরপরে বলছে কি যে কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরে, আমরা ধরলাম এটা 3 সেন্টিমিটার দূরে, তাহলে এই যে এটার দৈর্ঘ্য কত? আমাদের মাঝখানে এটার দৈর্ঘ্য কত? তাহলে এখানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা 3। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্র রয়েছে সেখান থেকে আমরা এইটুকুর দূরত্ব আগে বের করব। আমরা যদি একটু এ বি সি লিখি, এ বির দূরত্বটা বের করব, কিন্তু আমাদের প্রয়োজন কি? এ ডির এটার দূরত্ব। তাহলে সমকোণী ত্রিভুজ সম্পর্কে যারা একটু জানেন, 3 4 5-এর একটা অনুপাত রয়েছে। যদি অতিভুজ 5 হয় এবং লম্ব 3 হলে ভূমি 4 হবে, এটা অনুমেয়। তারপরে আমরা ক্যালকুলেশন করব 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে 5 স্কয়ার, আচ্ছা সরি মাইনাস হবে। তাহলে এখানে 25 মাইনাস 9 ইকুয়ালটা কত হলো? 16। 16কে যদি আমরা এখন রুট করি তাহলে হবে 4। তাহলে এই যে এ এবং বি, এখানে আমরা এইটুকুর দূরত্ব কত পেলাম? 4। কিন্তু আমাদের দূরত্ব চাইছে কি? পুরাটার। তাহলে এখানে 4, এখানে 4, 4 4 8। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে 8 সেন্টিমিটার। পি কিউ আর এস সামান্তরিকে পি কোণ সমান যদি 100 ডিগ্রি হয়, কিউ কোণ সমান কত হবে? যেহেতু সামান্তরিক, এক পাশে 100 হলে অপর পাশে 80 হবে, এটাই ফিক্সড। তাহলে এখানে খুব সহজে আমরা অ্যান্সার করব 80 ডিগ্রি। 0.9 টোটাল কিউব প্লাস 0.4 টোটাল কিউব, আবার নিচে রয়েছে 0.9 প্লাস 0.4। এই অ্যান্সারটা আমরা কীভাবে করবো? যেহেতু এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে সেই সূত্রে নিশ্চয়ই আমাদের ফেলাতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা কীভাবে করবো? যেমন এখানে 0.9 কিউব প্লাস 0.4 কিউব, 0.9 প্লাস 0.4 আমরা এটা ঠিক রাখবো। এখন আমাদের যেটি করতে হবে, একটুখানি সময় নিয়ে দেখবেন, এ প্লাস বি প্রথমে লিখতে হবে। 0.9 এটা উভয় মিশে কেটে যাবে। তাহলে আমরা শুধু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা লিখছি, যেহেতু আমাদের 0.9 প্লাস 0.4 উপরে নিচে একই হবে, শুধু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা লিখছি। তাহলে এ স্কোয়ার মানে কি? 9 স্কোয়ার প্লাস এ বি মানে কি? 0.9 ইন্টু 0.4 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 0.4 বি স্কোয়ার। এটাই হয়তো আমাদের অ্যান্সারের মেন। তাহলে এখানে 0.81 মাইনাস 4 নং 36, তাহলে 36 প্লাস 16, তাহলে 0.16। তাহলে এটাই হবে আমাদের। এখন বিয়োগ করতে হবে 81 36 16। তাহলে এখানে সঠিক উত্তর হবে 0.61। এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে ঘ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 65 নম্বরে রয়েছে a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার, আচ্ছা a কিউব এর মান কত হবে? তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের a মাইনাস 1 ডিভাইডেড a এর মানটা বের করে নিতে হবে। তাহলে গতকালের অঙ্কতেও ছিল a ইকুয়াল টু √6 প্লাস √5, অর্থাৎ দুটার পার্থক্য যদি 1 হয় তাহলে 1 ডিভাইডেড a এর মান হবে কত? √6 মাইনাস √5। তাহলে a প্লাস 1 ডিভাইডেড এর মান যখন আমরা করব তাহলে প্লাস এবং মাইনাসটা কেটে যাবে, শুধু 2√6 থাকবে। এটা হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান। কিন্তু এখানে আমাদের মাইনাস থাকার কারণে এখানে তো আমাদের মাইনাস করতে হবে, তখন প্লাস 5-এর পরিবর্তে এখানে প্লাস মাইনাসের আমাদের তখন পরিবর্তন হয়ে যাবে। তখন মাইনাসের পরিবর্তে আমাদের হবে কি? 2√5, কারণ তখন মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে, তখন 6-এর আগে আমাদের মাইনাস থাকবে, তখন প্লাস 6 মাইনাস 6 কেটে যাবে। এবারে আমাদের a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a কিউব, এটাকে আমরা a টু দি পাওয়ার 6 a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, এখান থেকে আমরা সরাসরি a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব এই ফর্মুলাটাতে নিয়ে আসতে পারি। এখন এই অবস্থা যখন হয় তখন আমরা শর্তটা কি শিখিয়েছিলাম আমাদের আগের ক্লাসগুলোতে, যে মান কিউব প্লাস 3 ইন্টু মান। তাহলে মান কত? 2√5। মান কিউব, যেহেতু মাইনাসের সূত্র এখানে প্লাস হবে, 3 ইন্টু মান 2√5। ভগ্নাংশ থাকার কারণে এ বি লেখার প্রয়োজন
নেই। 2 উপরে কিউব মানে 8 ইন্টু এখানে √5 উপরে কিউব, তার মানে 5√5। এই জায়গাটাতেই 80% স্টুডেন্ট ভুল করে। অনেকে করে কি এখানে 3 রয়েছে, 3টার সামনে আসবে। নাও √5 উপরে যদি কিউব থাকে তাহলে 5√5 হবে, প্লাস 3 দুগুণে 6√5। তাহলে এখানে 5 আসছে 40 আর 6 46, তাহলে 46√5টা হবে আমাদের সঠিক উত্তর। log x টু দি পাওয়ার 1/6 ইকুয়াল টু -2 হলে এখানে x এর মান কত, এটিও আপনাদের জন্য একটা কাজ থাকবে। আপনারা আপনাদের সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। 67 নম্বর রয়েছে x³ + 6x² প্লাস 6x² y প্লাস, পুরোটা পড়লাম না, এটা একটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেটা আমরা ক্লাস 9-এ যখন পড়েছিলাম সম্ভবত 3.7-এ রয়েছিল, যেটা অনুশীলনী বা প্রশ্নমালা বলতাম আমরা 3.4, 3.5 এগুলোতে। তাহলে এখানে আগে 3 নম্বর লাইনটা করে তারপরে দ্বিতীয় নাম্বার লাইনটা করতে হয়। তাহলে এটার উত্তরটা আমরা একটা লং প্রসেস না করে আমরা অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি, x + y, x + 2y, x + 3y। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র √3² / 4 ইকুয়াল কত? এই ক্ষেত্রফল সমান কত? √3। এখান থেকে উভয় পক্ষ থেকে যদি আমরা √3টা বিয়োগ মানে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? a² / 4 × 1। আমরা যদি ক্রস গুণন করি a² = 4, a = 2, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা হবে কত? 2 মিটার। tan a সমান যদি 1 হয় তাহলে a এর মান কত হবে? তাহলে এখানে a সমান হবে 45 ডিগ্রি, তাহলে এটি হবে সঠিক উত্তর। sin -θ সমান এখানে কি -sin θ হবে, এটা বলার কিছু নেই। নিজের কোণটি x³ - 6x² + 11x - 6, সেম আগের মতোই অঙ্ক। আমরা কিছুক্ষণ আগে 67 নম্বরে যে অঙ্কটি দেখেছি এই উত্তরটা আমরা বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তরটি হবে x - 4। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে 60 কিলোমিটার, তাহলে ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটারকে আমরা প্রথমে 60,000 মিটার করব। এরপরে আমাদের কত আছে? 3600 সেকেন্ড। ঘন্টায় 60 কিলোমিটার, 3600 সেকেন্ড, মোট দূরত্ব কত? 100, 300, 400। এটাই হচ্ছে ফরম্যাট। এখন আমাদের 1 2 3 4, 1 2 3 4, 6 দিয়ে আমরা 36কে কাটলে হবে 6, 4 6 24, 24 সেকেন্ডটা সময় লাগবে। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আমাদের এখানে প্রথম কাজ হবে আমাদের সময় কতটুকু, ঘন্টায় গতিবেগ কতটুকু? 60 কিলোমিটার। তাহলে এই 60টাকে আমরা প্রথমে কি করব? এটাকে মিটারে কনভার্ট করব, 60,000। ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করব 3600 গুণন মোট দূরত্ব। মোট দূরত্ব কিভাবে? 100 মিটার একটা ট্রেন, 300 মিটার একটা প্ল্যাটফর্ম, যেহেতু উভয়টাই অতিক্রম করতে হবে এই জন্য মোট হলো 400। তাহলে আমাদের 24 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। এরপর রয়েছে 4 টু দি পাওয়ার x + 1 = 32 হলে x এর মান কত? তাহলে আমরা একটু চিন্তা করি। 4 টু দি পাওয়ার x + 1 = 32, এইটা। তাহলে এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন না করে অপশন ধরে করি, যেমন এই x এর পরিবর্তে 1 ধরলাম, তাহলে 1 1 2, 4 এর উপর স্কোয়ার হলো, আর 4 এর উপর স্কোয়ার হলে কত হয়? 16 হয়। তাহলে 1 দিয়ে যদি 16 হয় তাহলে হাফ দিয়ে নিশ্চয়ই আরও কম হবে, 8 হবে। সুতরাং ক এবং খ অপশনে আমাদের আসবে না। 3 এবং 2 যদি দেওয়া যায় তাহলে আমরা একটু করি। তাহলে এখানে 3 2 যদি আমরা করি তাহলে 4 × x এর পরিবর্তে 3 / 2 + 1 আমরা লিখলাম। তাহলে এখানে 4 এর উপরে 3 + 2 / 2, তাহলে 4 তাহলে 3 2 5 এর 2 হয়ে যাবে। তাহলে যখন 4 এর উপরে 5 / 2 হয়ে যাবে তখন কিন্তু এর মানটা 32 হবে। তাহলে এখানে এখন কথা হলো 4 এর উপরে 5 / 2 মানে 2.5, আর এটার মান হচ্ছে 32। এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো একটা অপশন ধরে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই সেটার নিয়মটা কিভাবে, তাহলে সেটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমাদের মেইন যে অঙ্কটা সেটা আপনাদের উঠাইতে হবে।
তাহলে মেইন অঙ্কটা আমাদের কি ছিল, 4 × x + 1 = 32। তাহলে এটাকে আমরা 2 বেস ধরে করব। তাহলে এখানে 2 বেস ধরলে 2² x + 1, আর এই পাশে হবে 2 এর উপরে 5। এখন তো স্বভাবত উভয় পক্ষ থেকে 2টা বাদ যাবে, তাহলে এখানে 2x + 2 = 5। এখানে 2x = +2, এই পাশে গেলে কি হবে, -2, তার মানে 3। এবার x = 3/2। তাহলে কিন্তু এইভাবে আমরা করতে পারি, আপনারা যেটা ভালো মনে করেন সেভাবে করতে পারেন। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কত করব, 3/2। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি 2√3 একক হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কিছুক্ষণ আগেও আমরা একটি পড়িয়েছি যে এখানে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত। তাহলে এটা আমরা জানি √3/4²। তাহলে এখানে আমাদের বলছে কি যে যদি এক বাহুর দৈর্ঘ্য এত হয় তাহলে ক্ষেত্রফল কত। তাহলে এখানে আমরা নর্মালি করব √3/4। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত, 2√3, এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে √3/4 ইন্টু 2 উপর স্কোয়ার মানে 4, আর স্কোয়ার রুট কেটে গেলে 3। তাহলে এখানে 4 কেটে যাবে, 3 এবং √3 বাকি থাকবে। তাহলে এই 3√3টাই হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে 3√3 বর্গ এককটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর রয়েছে ত্রিভুজের 3 বাহু উহার অন্তর্বৃত্তের। একটা ত্রিভুজের মধ্যে, একটা বৃত্তের মধ্যে যদি 3টা ত্রিভুজ থাকে তাহলে এইগুলো কিন্তু স্পর্শক, তাহলে এটি হবে সঠিক উত্তর। নাগরিকের প্রধান কর্তব্য কি? নাগরিকের প্রধান এবং প্রথম কর্তব্য, গুরুত্বপূর্ণ কর্তব্য যেটি, সেটি হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। গাড়িতে ব্যাটারিতে কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড, যেটাকে H2SO4 দ্বারা প্রকাশ করা হয়। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করা হয়? তার মানে ঘূর্ণায়মান কোনো কিছু থেকে বৈদ্যুতিক বা বিদ্যুৎ উৎপাদন, সেটা হচ্ছে ডায়নামো। নিচের কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? আমরা জানি যে ব্যাঙের ছাতার কোনো ক্লোরোফিল নেই, তাই এটি সাদা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? এটি বর্তমানে ভারত, এবং কিছুদিন আগেও হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল, তবে এখন আর এটিকে দ্বিতীয় বলতে কোনো বাধা নেই বলে আমি মনে করছি। বিমস্টেক কোন ধরনের বা কি ধরনের সংগঠন? বিমস্টেক মূলত একটি অর্থনৈতিক সংগঠন। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনারা একটু নোট করে নেবেন, এটি 12 নটিক্যাল মাইল। ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল হলো কঙ্গো। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? গুরুত্বপূর্ণ জিনিস, বর্তমানে বাংলাদেশে প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বর্তমান প্রেসিডেন্টকে, এটা কততম এই বিষয়ে একটু জানতে হবে। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলায় ভাষণ বা বক্তৃতা প্রদান করেছিলেন? এটি হচ্ছে সাধারণ পরিষদে। এই প্রশ্ন, জাতিসংঘের অধিবেশন চলছে এবং বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় সেখানে কিন্তু ভাষণ দেবেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সবার সাথে সাক্ষাৎও করবেন, সেক্ষেত্রে প্রশ্নটা কিন্তু জরুরি। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানগুলি পরিবর্তনযোগ্য নয়? বাংলাদেশের এখানে আমাদের যে অনুচ্ছেদ 7 খ রয়েছে, এই 7 খ অনুযায়ী সংবিধানের মৌলিক কোনো বিধানগুলি পরিবর্তনযোগ্য নয়, কারণ 7 খ ধারায় স্পষ্টভাবে বলা রয়েছে যে সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনে অযোগ্য। বিস্তারিত যে কথাগুলো এখানে বলা রয়েছে যে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ বিধানবলী সাপেক্ষে আরও কিছু বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে, এবং সব শেষে যেগুলো বলা রয়েছে যে 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন অথবা রহিতকরণ কিংবা অন্য যে কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। সুতরাং এই অনুচ্ছেদ 7 খ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যেটা রয়েছে, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন? ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন শাহাদাত হোসেন রাজীব। অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে অলক কাপালি সহ আরও হ্যাটট্রিক করা প্লেয়ার রয়েছে, রুবেল হোসাইন রয়েছে, তাসকিন আহমেদ রয়েছে, তবে এটি প্রথম হিসেবে প্রয়োজন রয়েছে।
প্রাচীন গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গৌর নগরের অংশবিশেষ রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম হচ্ছে আব্দুস সালাম। হাজংদের অধিবাস কোথায়? হাজংরা মূলত বসবাস করেন ময়মনসিংহ নেত্রকোনা। বাংলাদেশের ট্রেজারি বিল ইস্যু করার এখতিয়ার কার? ট্রেজারি বিল ইস্যু করার একমাত্র এখতিয়ার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। সর্বপ্রথম যে উপসি অর্থাৎ উচ্চ ফলনশীল ধান বাংলাদেশে চালু হয়ে এখনও পর্যন্ত বর্তমানে রয়েছে তা হচ্ছে ইরি ৮। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান বর্তমানে যেটি মহাস্থানগড় নামে পরিচিত, এটি মহাস্থানগড়েই অবস্থিত, যেটাকে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামে অভিহিত করা হয়। বাংলাদেশের ডাক জাদুঘরটি কোথায় অবস্থিত? ডাক সংক্রান্ত জাদুঘর এটি অবস্থিত ঢাকায় অবস্থিত। তবে জিপিইউগুলো রয়েছে বাংলাদেশের আলাদা আলাদা জিপিইউ রয়েছে, যেমন রাজশাহী জিপিইউ রয়েছে, খুলনা, চট্টগ্রাম রয়েছে, ঢাকাতেও রয়েছে। তবে যদি পোস্টাল একাডেমির কথা বলা হয় সেটা কিন্তু শুধু রাজশাহীতে অবস্থিত পোস্টাল একাডেমি। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালককে, এটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। 1971 সালে কোন তারিখে বাংলাদেশ বেতারে আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রম শুরু হয়? বর্তমানে বাংলাদেশ বেতারে উর্দু বিষয় নিয়ে বা উর্দু ভাষায় প্রচারণা নিয়ে অনেক কথা হচ্ছে, সেদিক থেকে এই প্রশ্নটাও পড়তে হবে যে বেতারের আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রম শুরু হয় কখন? 22 ডিসেম্বর। যুক্তরাজ্যের নারীরা ভোটাধিকার লাভ করেন কত তারিখে বা কত সালে? এটি 1918 সালে। জার্মানির রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জার্মানি সংক্রান্ত প্রশ্নগুলো বা ইউরোপ কান্ট্রি সংক্রান্ত কোনো প্রশ্নগুলো, বিশেষ করে ইউক্রেন রাশিয়া সংক্রান্ত এবং বর্তমানে ইসরায়েল, গাজা, হিজবুল্লাহ, লেবানন, ইরান, এই কয়টা দেশ সম্পর্কে বিস্তারিত তথ্য পড়তে হবে। 100% আসবে ইনশাআল্লাহ। তাহলে সঠিক উত্তর করবো এখানে বার্লিন। জার্মানির হিটলার বাহিনীর গোপন পুলিশ বাহিনী রয়েছিল একটা, সেটা হচ্ছে গেস্টাপো। সর্বশেষ, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে আয়তনে বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে রাশিয়া, যদিও এটি পূর্বের নাম ছিল ইউএসএসআর, যেটাকে সোভিয়েত রাশিয়া বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। শেষ মুহূর্তে আবারও জানিয়ে রাখি আপনাদের জন্য স্পেশাল এক্সক্লুসিভ প্রশ্নযুক্ত একটা পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে পিডিএফ আকারে অথবা প্রিন্ট আকারে দুই ভার্সনে নিতে পারেন। বিস্তারিত দেখতে ডিসক্রিপশনে দেখুন এবং স্লাইডে দেখুন। যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।